যেমন ঘন্টা বাজলো অমনি রানীমার হাত থেকে পুজোর থালাখানা ঝনঝন করে পড়ে গেল। যেমন ঘন্টা থামলো অমনি সবাই কি হলো বলে চেঁচিয়ে উঠল। ঘোড়াগুলো ভয় পেয়ে ডেকে উঠল একসঙ্গে, আর পায়ে শেকল বাঁধা হাতি সুর তুলে চেঁচিয়ে মাথা দুলিয়ে গলার ঘন্টা বাজতে থাকলো ঢং ঢঙিয়ে। সর্বনাশ হয়েছে। গঙ্গা ছুটতে ছুটতে এলো, আঁচল মাটিতে লুটোচ্ছে, সাদা চুলগুলো বাতাসে উড়ছে, হাতের বালা কপালে ঠুকে সে চেঁচিয়ে বলল, শুনতে পাসনি তোরা? ওই শোন। মেঘের মতো গর্জন। রানীমা ভয়ে সাদা হয়ে দাঁড়িয়ে শুনতে লাগলেন পাথরের সিংহ ডাকছে। রাজপুরীতে সর্বনাশ এসেছে। পাথরের সিংহের ডাক যখন থেমে গেল তখন বাইরে ভেতরে ভীষণ কোলাহল উঠল। কি হয়েছে কেউ জানে না। অজানা আতঙ্কে সবাই মশাল দিয়ে ছুটাছুটি করতে লেগে গেল। মেয়েরা চেঁচিয়ে কেঁদে উঠল, আর পাথরের চওড়া চত্বরে ঘোড়াগুলো লাগিয়ে দিল ছোটাছুটি। ছেলেদের টেনে নিয়ে গঙ্গা যখন ঘরে চলে যাচ্ছে তখন রাজামশাই টলতে টলতে পুজোর ঘর থেকে বেরোলেন। দেওয়ানজি তার সঙ্গে সঙ্গে যাচ্ছেন। রাজগুরু দু হাতে একটা মস্ত পিদিম তুলে ধরেছেন সামনে, এইটুকু দেখা গেল। তারপরই গঙ্গা ঘরে ঢুকে দৌড় দিল বন্ধ করে। গল্প অ্যান্ড কং চ্যানেলে আপনাদেরকে স্বাগত। দেওয়ানজি কুশলকে ডেকে নিলেন, হাত ধরে টেনে ঘরের পর ঘর পেরিয়ে তাকে নিয়ে গেলেন একটি ছোট্ট ঘরে। কুশলের চোখ থেকে ঘুম ছুটে গেল। সে দেখল তার মা একলা দাঁড়িয়ে আছেন, কেঁদে কেঁদে যেন চোখের জল সব ফুরিয়ে ফেলেছেন। লাল মুখ, রাঙা চাহনি, মাথায় ঘোমটা নেই। কুশলকে বুকে জড়িয়ে ধরে তিনি ফুপিয়ে কেঁদে উঠলেন। তারপর বললেন, বাবা কুশল, একটা মস্ত বিপদ হয়েছে। কি হয়েছে তা আমি বলতে পারবো না, তোকে এখনই পালাতে হবে। সে কি মা? মা বলে ডাকিস রে কুশল। তিনি কানে হাত চাপা দিলেন। দেবানজি দাঁড়িয়েছিলেন যেন পাথরের মূর্তি হয়ে। এখন আস্তে আস্তে বললেন, আর সময় নেই। রানীমা বলতে লাগলেন, দেওয়ানজি আমার বাপের বাড়ির লোক, তোকে উনি বিশ্বনাথের কাছে নিয়ে যাবেন। বিশ্বনাথ তোকে অনেক দক্ষিণে সাঁতরায় নিয়ে যাবে বাবা। সেখানে আমার ভাই আছেন, তন্নন্নি তোকে মানুষ করবেন। রানীমা তাকে জড়িয়ে ধরে চলতে লাগলেন। কত দরজা, কত সুড়ঙ্গ পেরিয়ে তারা এলেন সেই গুহাতে, যার মুখে সিংহ বসে আছে পাথরের থাবায় ভর দিয়ে। এই কাহিনীটি সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে এর সাথে মিল নিতান্তই কাকতালীয় এবং আকস্মিক। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এতে ক্যান্সার হয়। গল্প অ্যান্ড কং চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বিভিন্ন স্বাদের গল্প উপন্যাস শুনতে আমাদের চ্যানেলটিকে ফলো করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের গল্প মহাশ্বেতা দেবীর লেখা রাজপুরীর রহস্য। সমগ্র পাঠ এবং বিভিন্ন চরিত্রে আমি লোকনাথ। শুরু হচ্ছে মহাশ্বেতা দেবীর লেখা একটি গল্প, রাজপুরীর রহস্য। এক হারিয়ে যাওয়া দেশের নাম না জানা রাজা আর তার হারিয়ে যাওয়া রাজপুরী। এখন পাহাড়ের নিচে দাঁড়িয়ে অনেক ঠাহর করে দেখলেও কিছুই চোখে পড়ে না। দক্ষিণ দিকে চাইলে চোখে পড়ে দুধের মতো সাদা নর্মদার জল, আর উত্তরে, পূর্বে, পশ্চিমে শুধুই শ্যাওলা ঝোলা বড় বন পাথর, বনে ঢাকা পাহাড় আর ঘন নিবিড় জঙ্গল। সেখানে বর্ষায় আর শরতে বুনো ছাতিম ফুল ফোটে, ময়ূর নেচে বেড়ায়, হরিণ এসে শ্যাওলা খায়। জঙ্গলের মধ্যে মুখ লুকিয়ে আছে সব ছোট ছোট গাঁ। সেখানকার মানুষেরা এসে খটখট করে কাঠ কাটে, মাটি খুঁড়ে এই মোটা মোটা কন্দনা শেকড় কি সব তুলে নিয়ে পুড়িয়ে খায়। তাদের যদি শুধু এই অজগর জঙ্গলে আবার রাজপুরী কোথায় রে, তারা বলে আছে, ওইখানে আছে। তবে দেখা যায় না কেন? নাই বা গেল দেখা, সিংহের ডাক তো শোনা যায়। তারা ভয় পেয়ে নিচু গলায় ফিস ফিস করে বলে, পাথরের সিংহ ডাকে যে। পাথরের সিংহ কি ডাকতে পারে? এ কথা বিশ্বাস করবে কে? বিশ্বাস করতে মন চায় না। আবার শ্যাওলা ঝরা পাথরের কেমন ভয় জাগানো চেহারা, জঙ্গলের মধ্যে কেমন থমকে থাকা বাতাস, জঙ্গলের মানুষদের চোখে কেমন ভীতু ভীতু চাহনি, সব শুদ্ধ কেমন যেন ভয় ভয় করে। অবিশ্বাস করতে সাহস হয় না।
জঙ্গলের মধ্যে কি আছে একবারটি দেখলে হয় না? একবার একজন জঙ্গলমহলের ঠিকাদারে কথা শুধিয়েছিল প্রায় বছর 10 আগে। তখন গায়ের মধ্যে যে লোকটা সবচেয়ে বুড়ো সে বলেছিল, এমন কথাও বলিস নে, রাজপুরীতে যে যায় সে আর কোনোদিন ফিরে আসে না। তার মানে ঠিকাদারটি হাতে বন্দুক ছিল, ভয় ডর কাকে বলে তা জানতো না সে। খুব সাহস করে বুড়াকে জিজ্ঞেস করে, এসব গালগপ্পর মানে কি? বুড়ো বলেছিল, গিয়েছিল একজন সাহেব এক সময় গিয়েছিল, আমার নাতিটাকে সঙ্গে নিয়ে ওই পাহাড়ে উঠেছিল। বুড়ো চুপ করে কি যেন ভেবেছিল। ঠিকাদারটি ভারী অস্বস্তি অনুভব করে, বলে, তারপর কি দেখলো তারা? বুড়ো নিঃশ্বাস ফেলে বলেছিল, তারা কি আর ফিরে এসেছিল রে? যেদিন তারা গেল সেদিন রাতে আমরা সিংহের ডাক শুনলাম। পরদিন যখন দল বেঁধে খুঁজতে গেলাম দেখি তাদের চিহ্নও নেই, খালি সিংহটার পায়ের কাছে খানিকটা রক্ত পড়ে আছে। তারপর একটু গলা নামিয়ে বলেছিল, কেউ দেখতে পায় না, কেউ দেখে না। তার মানে বলবো না, তুই বুঝবি না। সে বুড়ো এখন নেই, আর এসব কথা শোনবার পর ঠিকাদারটি তবু সাহস করে গিয়েছিল কিনা সে কথাও কেউ বলতে পারে না। এই গভীর জঙ্গলে সিংহ আছে কিনা খোঁজ করবার জন্যে মাঝে মাঝে শিকারি টিকারি এসেছে। গল্প গাছা শুনে উৎসাহ ভরে বন্দুক নিয়ে জঙ্গলে তোলপাড় করে বেরিয়েছে তারা। কোথায় যে সেই রাজপুরী আর কোথায় যে সেই পাথরের সিংহ তা তাদের চোখেই পড়েনি। বরঞ্চ একজনের কথা বলতে পারি, সে নেহাতি ঘটনাচক্রে ঘুরতে ঘুরতে এসে পড়ে। এই বাংলাদেশেরই ছেলে, লেখাপড়া যখন বিশেষ হলো না, খেয়ালের মাথায় দুম করে চলে এলো এখানে। জঙ্গলমহলেরই চাকরি, ওর কাজ হলো ঠিকাদাররা যখন গাছ কাটে তার তদারক করা, লুকিয়ে যারা হরিণ টরিণ মারে তাদের ওপর নজর রাখা। শীতকাল ছাড়া কাঠ কাটার কাজ হয় না, হাতে থাকে সারা বছর ধরে অফুরন্ত সময়। গায়ের কাছেই তার থাকবার আস্তানা। মাসে 2 বার করে একটা লরি আসে মহকুমা শহর থেকে, চাল ডাল লবণ কেরোসিন আর যা যা দরকার নামিয়ে দিয়ে যায়। গা থেকে বিশেষ কিছু খাবার দাবার পাওয়া যায় না। শুধু যেদিন লরিটা এসে ধোঁয়া উড়িয়ে ফিরে যায় সেদিন ছেলেটির কাছে দাঁড়ায় এসে লোকগুলি। কাঁচা শালপাতায় মোড়া খানিকটা খরগোশ বা সজারুর মাংস, কাঁচা দুধের ধোঁয়াটে গন্ধওয়ালা দই বা পান ফলের মতো দেখতে একরকম টক ফল নিয়ে। পয়সা চায় না ওরা, একটু লবণ পেলেই খুশি। নুনটা ওদের কাছে ভারী দামি জিনিস। এমনিতে ওরা ভারী লাজুক, মোটেই সামনে আসতে চায় না। ওদের সঙ্গে ভাব করতে হলে এক ঢেলা শক্ত পাথরে নুন দিলেই সবচেয়ে ভালো হয়, বরং একটু গল্প সল্প করে। কিন্তু ওদের সঙ্গে গল্প করে তো আর সময় কাটে না। তাই ছেলেটি মাঝে মাঝে বন্দুক ঘাড়ে নিয়ে বেরোয়। পাখির অভাব নেই, যত ইচ্ছে মারো আর খাও। শিকার খুঁজতে খুঁজতে একদিন ওই পাহাড়ে উঠবার গোপন একটি পথ দেখতে পায়। পাথরের ওপর পাথর বসিয়ে কারা যেন সিঁড়ি তৈরি করে রেখেছে। সেই পথ বেয়ে ওপরে উঠতে অনেক সময় লাগে ছেলেটির। তারপর অবাক হয়ে দেখে কখন সে অজান্তে একেবারে ওপরে উঠে গেছে। অনেক অনেক নিচে ওই জঙ্গল গ্রাম আর ওই বুঝি নদীর জল দেখা যায়। সেখানেই সে কালো পাথরে গড়া একটা পাঁচিল দেখে। কিন্তু একা একা দাঁড়িয়ে থাকতে থাকতে সে বোঝে চারিদিক যেন বড্ড বেশি চুপচাপ। এমন ফাঁকা জায়গা, তবু বাতাস লেগে গাছের পাতা নড়ছে না। এত বুনো ফলের ছড়াছড়ি, তবু যেন একটি পাখিও ডাকছে না। ভয় পেয়ে কিছুটা অস্বস্তিতে ভুগে ছেলেটি তাড়াতাড়ি নেমে আসে। নেমে আসার সময় সে এক অদ্ভুত কাণ্ড, কিছুতেই আর নেমে যাবার পথ খুঁজে পায় না ছেলেটি। যেদিকে তাকায় সেদিকেই দেখে পাথর। উকি দিয়ে দেখলে মাথা ঘুরে যায়। পাথরের নিচে শুধু ফাঁকা হাওয়া। খাড়া নেমে গেছে পাহাড়। এই ওপর থেকে নিচে পড়লে কেউ বাঁচবে? প্রায় 3 ঘন্টা চেষ্টা করার পর গলদঘর্ম হয়ে ছেলেটি ভাবে এবার বন্দুকে একটা ফাঁকা আওয়াজ করে গ্রামের লোকদের মনোযোগ আকর্ষণ করবার চেষ্টা করলে মন্দ হয় না। হঠাৎ দেখতে পায় এই তো তার পায়ের কাছে সিঁড়ি। এইখানেই সে দাঁড়িয়েছিল, অথচ পথ দেখতে পায়নি। তাও কি কখনো হয়? ছেলেটি হলপ করে বলতে পারে
ওই লতা ঝোপটার পাশে দাঁড়িয়ে সে একটু আগেও কপালের ঘাম মুছছিল। কই, তখন তো এ সিঁড়ি দেখেনি। এমন ছোট ছোট নীল ফুল ফোটা লতা ঝোপও আর দেখেনি বলে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে চেয়েছিল, তা বেশ মনে আছে। অথচ সিঁড়িটা তখন চোখে পড়েনি। সব শুধু কেমন যেন একটা অবিশ্বাস্য অবস্থা। যা হোক, খানিকটা ভয় পেয়েই গেছে ছেলেটি। কোনো মতে সিঁড়ি ধরে নেমে আসে। সেই যে নেমে এলো, তারপর আরও কতবার সে জঙ্গলে ঘুরে ঘুরে সিঁড়িটা খুঁজেছে, কোনো দিন খুঁজে পায়নি। তারপর তার যে কি হলো, রাত নেই দিন নেই, শুধু পথ খুঁজে বেড়ায়। সময় নাওয়া খাওয়া নেই, ধুলোমাখা রুক্ষ চুল, সব সময় জঙ্গলে ঘুরছে তো ঘুরছেই। যতদূর জানা যায়, একদিন নাকি ছেলেটিকে সেই জঙ্গলেই পাওয়া যায়, অজ্ঞান অবস্থায়, হাত পা কেটে কুটে একসা। ছেলেটি বলেছিল হঠাৎ নাকি সে দেখতে পেল সেই পাথরের সিঁড়ি আর সিঁড়ি ধরে উঠে যাচ্ছে একটি ছোট ছেলে। তার পেছনে উঠতে উঠতে সে নাকি দেখতে পেল জলা লতায় ঢাকা একটা মস্ত পাথরের সিংহ। ছোট ছেলেটি যেমনই কাছে গেল, অমনি পাথরের সিংহটা ডেকে ওঠে। তাই শুনেই নাকি ও অজ্ঞান হয়ে যায়, আর কিছু মনে নেই। যে লরি মাঝে মাঝে আসতো, তাতেই ওকে নিয়ে গেল ওরা। লরিতে চড়ে যে ভদ্রলোক পরে এসে ছেলেটি জামা কাপড় নিয়ে গেলেন, তাকে গায়ের বুড়োটি শুধালো। হ্যাঁ রে, ছেলেটাকে তবে পাথরের সিংহই মারলে? ভদ্রলোক বলল, তার তো ভারী জ্বর বিকার হয়েছিল, সে মারা গেছে তো তোরা জানলি কেমন করে? বুড়োটি বলল, কাল সন্ধ্যাবেলা যে আমরা সিংহের ডাক শুনেছি। ভদ্রলোকটি খুব হাসলেন, বললেন, তোরা কি পাগল হয়েছিস? সিংহ এই তল্লাটে নেই, জানিস কত যত্ন করে এখন একটা সিংহ পোষা হয়? বুড়াটি হাসল। তুই আর কতটুকু বা জানবি সিংহের ডাক? তোরা চিনবি কি করে? তোরা কি সিংহের গর্জন কেমন হয় তা জানিস? জানি বই কি, অমর মেঘের মতো ডাক। ওদের চোখের দিকে চেয়ে ভদ্রলোক কেমন অস্বস্তি অনুভব করলেন, আর কোনো জবাব না দিয়ে চলে গেলেন। বুড়োটি বলল, দেখিস ওই লোকটি আবার আসবে। কেন? সবাই একসঙ্গে শুধালো। বুড়ো সামনের অর্জুন গাছের তলায় একখানা চ্যাটালো পাথরে বসলো। বেশ আরাম করে হেলান দিয়ে বসে বলল, আমি জানি যে আমার বয়সটা কি কম হলো। এই পাথরটার মতো আমার বয়স, ওই গাছটার মতো আমি বুড়ো। আমি জানি মাঝে মাঝে একজন আসবে আর ওই সিঁড়ি খোঁজে বের করতে চেষ্টা করবে। খুঁজে পাবে? হয়তো পাবে। রাজার অত অত ধন রত্ন, গুহার ভেতরে অত অত সোনা, একদিন একজন বিদেশি এসে ঠিক তার সন্ধান পেয়ে যাবে। কেন বিদেশি কেন? ওরে, এইটাই হলো আদিকালের কথা। আমাকে বলেছিল আমার বাপ, আবার তাকে বলেছিল তার বাপ। আমরা খোঁজ পাবো না সে ধনরত্নের? না, কেন? আমরা যে পাপ করেছিলাম রে, আমাদের লোভেই নাকি রাজপুরীতে সর্বনাশ হয়েছিল। তা কখনো হয়? কে জানে, আমি কি সব জানি? ওই পাথরটার মতো আমার বয়স, এই গাছটার মতো আমি বুড়ো হয়েছি। আমার বাবা বুঝি ওই মন্দিরটার চেয়েও বুড়ো ছিল রে। তার বাবা না জানি কত বুড়ো ছিল। আমাদের তিনজনের বয়স মেলালে সে কত হবে রে? মাথা চুলের মতো এত এত বয়স, বটের পাতার মতো এত এত বয়স। তোর বয়সের সঙ্গে ধনরত্নের সম্পর্ক কি? ছেড়ে, সে একটা কথা আছে। এতদিন ধরে আমরা জেনে আসছি, আমাদের মনে পাপ লেগেছিল, তাই অমন সোনার রাজত্ব ছারখার হয়ে গেল। এটি হলো আদিকালের কথা। বল, সে কথা মিথ্যে হতে পারে? না বুড়ো না। আমাদের লোভ করতে নেই, পাপ করতে নেই। দেখ,
দেবতা আমাদের এমন জঙ্গল দিয়েছে, কাঠ কুড়িয়ে রান্না করি, কাঠ দিয়ে লতা পাতা দিয়ে ঘর বাঁধি, পাতা জেলে গা গরম করি শীতের সময়, আবার কত ফলমূল, কত ঔষধের গাছ পাই, শিকার করে পশু পাখির মাংস খাই, আবার দেখ কাঠ কুড়িয়ে কয়লা করে বেচি। আমাদের লোভে দরকার কি? হ্যাঁ বুড়ো, তা ঠিক। আবার অনেক দিন কাটলো। একদিন একটি লোক এলো। অনেক বয়স হয়ে গেছে তার, মুখের রং তামাটে, দেখে বুঝতে কষ্ট হয় এ সেই লোক যার সম্পর্কে বুড়ো বলেছিল ও ঠিক একদিন আসবে। লোকটি এসে যখন বুড়োর সামনে দাঁড়ালো, বুড়ো বলল, তুই এত দেরি করে এলি কেন রে? লোকটি অনেকক্ষণ চেয়ে চেয়ে চারদিক দেখল, তারপর বলল, তখন জানতাম না, এখন জেনেছি এখানে যে রাজার বাড়ি আছে তা আমারই পূর্বপুরুষের। তোরাই তবে এখানে একদিন আমাদের রাজা ছিলি? হ্যাঁ বুড়ো। এখন আমাদের কাছে থাকবি? হ্যাঁ। দেখ, মিথ্যে কথা বলছিস না তো? না না। বুড়োটি নিঃশ্বাস ফেলল, বলল, দেখ, পদ যদি খুঁজে পাস, ধনরত্নের খবর তো একদিন এক বিদেশি পাবে। এটি হলো আদিকালের কথা। তবে হ্যাঁ, মিছে ছলনা করিস না, তবে তুই শাস্তি পাবি। লতা দিয়ে বোনা নিচু খাটিয়ার পাতার বিছানায় পাশ ফিরে শুতে শুতে বুড়ো বলল, গায়ে একটা ঘর তোকে ওরা বানিয়ে দেবে, অসুবিধা হবে না তোর। লোকটি মনে মনে হাসল। অসুবিধার জন্য ও ভারী চিন্তিত কিনা। এই আধা জঙ্গলিগুলির ভরসায় ও এসেছে নাকি? সব আছে তার, ছোট জিপ গাড়ি, তাঁবু, স্টোভ, কেরোসিনের টিন, চাল ডাল, তেল লবণ, টর্চ, ওষুধ বিশুদ, বন্দুক, গুলি, ক্যামেরা, গা ঢাকা দিয়ে থাকবার পক্ষে উপযুক্ত জায়গা, চুপচাপ নিরিবিলি। একদিন সে ওই পাহাড়ের ওপরে কি আছে না আছে সব রহস্য ভেদ করে ফেলবে। লোভ তারও আছে, অতি ভয়ঙ্কর লোভ। তবে ধনরত্ন, রূপোর টাকা, সোনার মোহরের লোভ নয়, জানবার লোভ, অজানার বুকের সব রহস্য ভেদ করার লোভ। কিন্তু পথ আর খুঁজে পায় না। ঘুরে ঘুরে বৃথা পরিশ্রমে লোকটি যখন হয়রান হয়ে পড়েছে, তখন একদিন সেই আশ্চর্য ঘটনা ঘটল। হয়রান হয়ে লোকটি বসে পড়েছিল একটা পাথরের ছায়ায়। বসে বসে কখন কে জানে ঘুমিয়ে পড়ে। যখন তার ঘুম ভাঙল, তখন সন্ধ্যা হয়েছে, আকাশ আঁধার, টিপটিপে বৃষ্টি। তখন যদিও নেহাতি ঝিরঝিরে, কখনো ঝমঝমিয়ে নামবে তা বলা যায় না। তা নামবে না মুখ, তা বলে তো এই জঙ্গলে বসে রাত কাটানো চলে না। 5 মাইল হেঁটে ফিরতেই হবে যেমন করে হোক। ঠিক সেই সময় লোকটি দেখল সন্ন্যাসীকে। লতা দিয়ে বাঁধা এক বোঝা ডালপালা টানতে টানতে তিনি দণ্ডি ঠুকে ওপরে উঠে যাচ্ছেন। আশ্চর্য, এই তো সিঁড়ি। দিনের আলোয় চোখে পড়েনি বটে, তবে এখন আবছা আলোয় স্পষ্ট দেখা যায়। লোকটি আশ্চর্য হয়ে দেখতে লাগলো। উনি উঠে যাচ্ছেন। এই পাথরের সিঁড়ি যেন কতদিনের চেনা ওর। ওকে আর দেখা যায় না। আবার বুঝি হারিয়ে ফেললাম। ভয় পেয়ে লোকটি ছুটতে ছুটতে সিঁড়িতে উঠে ওকে ডাকলো। অনেক রাত হয়েছে। পুরনো একটা ঘর, ঢোকবার মুখটি জঙ্গলে ঢাকা, অথচ ভেতরটা পরিষ্কার। চামচিকের গন্ধে বাতাসটা ভ্যাপসা হয়েছিল। কাঠ কুঠোর আগুন জ্বালাবার পর এখন যেন নিঃশ্বাস নেওয়া যাচ্ছে। মাথার ওপর চাইলে দেখা যায় অনেক ওপরে পাথরের গায়ে কী সব লতা পাতা খোদাই করা। ভেতর থেকে চাইতে ভয় ভয় করে। ভেতরটা যেন অনেকটা গুহার মতন। ওখান দিয়ে সিঁড়ি নেমে গেছে সুরঙ্গে। সন্ন্যাসীটি বলেন, সুরঙ্গ? সুরঙ্গ কিসের? বাইরে যাবার। সাপখোপে বোঝাই নিশ্চয়ই। না না, এই পাহাড়ের ওপর কোনো জ্যান্ত প্রাণী দেখেছ? লোকটি মাথা নাড়ল। ধুনিতে আর কখানা কাঠ ফেলে সন্ন্যাসী বললেন, দেখতে পাবে না। পাখি, সাপ, পোকামাকড় কিছুই থাকতে পারে না এখানে। একটু থেমে চোখ তুলে বললেন, অভিশপ্ত জায়গা। লোকটির মনে হলো সন্ন্যাসী বয়সে তরুণ হলে কি হয়, চোখের দৃষ্টি যেন বড্ড প্রাচীন, বড়ই ক্লান্ত। এখন এই ঘর দেখে বুঝবে না, এক সময় এটি কত যত্ন করে রাখা হতো। ওই দেওয়ালে
লোহার আংটাগুলো বোধহয় এখনো আছে, ওতে বড় বড় ধনুক টাঙানো থাকতো। লোকটির দিকে একটা কম্বল ঠেলে দিয়ে বললেন, তখন রাজা মশাই বেঁচে আছেন। রাজপুরী আর ছোট রাজধানী বেশ জমজমাট। নিচের গাগুলোর অবস্থাও এমন হতশ্রী নয়। এই এতটুকু রাজত্ব হলে কি হয়, সবাই বেশ সুখে স্বাচ্ছন্দ্যেই দিন কাটাচ্ছিল। কিন্তু একদিন শ্রাবণ পূর্ণিমার রাতে সন্ন্যাসী হাত তুলে সামনে দেখিয়ে গম্ভীর গলায় বললেন, ওই পাথরের সিংহটা ডাকলো। ভয়ানক চমকে ওঠে লোকটি। ঢোকবার সময় স্পষ্ট দেখতে পেল গুহার মুখ লতা পাতায় ঢাকা। এখন দেখছে সব পরিষ্কার। গুহার মুখে শ্বেত আকন্দ গাছের আড়ালে মস্ত একটা পাথরের থাম, তার উপর থাবা পেতে বসে আছে সিংহটা। একসময় বোধহয় সাদা পাথর দিয়ে গড়া হয়েছিল, রোদে পুড়ে জলে ভিজে এখন সবচেয়ে দেখাচ্ছে। কিন্তু আগে চোখে পড়েনি কেন? এত বড় সিংহ মূর্তিটা যদি ঢোকবার পথে থাকবে তাহলে তো আগেই চোখে পড়বে। লোকটির ইচ্ছে হলো সন্ন্যাসীটিকে জিজ্ঞেস করে, কিন্তু সঙ্গে সঙ্গে মনে হলো গলা শুকিয়ে যাচ্ছে, কথা কইতে পারছে না। চোখের সামনে একটা ধুনির আগুন 10খানা হয়ে চমকাচ্ছে। কম্বলটা জড়িয়ে সে গুটিসুটি হয়ে বসলো। দেখুন, আমার বোধহয় জ্বর এসেছে। সন্ন্যাসী তার কথা শুনলেন না, একবার তাকালেন না পর্যন্ত। কমণ্ডলু থেকে খানিকটা জল একটা পাথরের বাটিতে ঢেলে দিলেন, তারপর বললেন, এক শ্রাবণ পূর্ণিমার রাতে প্রায় 350 বছর আগে সত্যি এখানে একটি রাজ্য ছিল। শোনা যায় মহাভারতের যুদ্ধে যখন কৌরবরা হেরে গেলেন, তখন তাদের সঙ্গে সেসব ছোট্ট রাজারা যোগ দিয়েছিলেন, তারা এখানে ওখানে ছড়িয়ে পড়েন। তেমনি কেউ এসে বোধহয় নর্মদার তীরে এই ছোট্ট রাজধানীটি গড়েছিলেন। যারা বলে মহাভারতের যুদ্ধ তো গল্প কথা, তা আবার সত্যি হয়েছিল নাকি, তাদের জেনে রাখা উচিত এসব গল্প কাহিনীর পেছনে সত্যিকারের কোনো ঘটনা সর্বদাই থাকে। এমনকি আজ জানা যাচ্ছে বাইবেলে নোয়ার মহাপ্লাবনের কথাও মিথ্যে নয়। ইসরায়েলের মরুর বুক খুঁড়ে প্রাচীন এক ভয়ঙ্কর বন্যার সব প্রমাণ পাওয়া গিয়েছে। তেমনি উত্তর ভারতে একদিন সত্যি এক মস্ত যুদ্ধ বেঁধেছিল। সব রাজারাজরাই ইচ্ছেই হোক অনিচ্ছাই হোক জড়িয়ে পড়েছিলেন। সেটা যদি সত্যি হয় তবে ছোট ছোট রাজারা এদিকে ওদিকে ছড়িয়ে পড়ে ছোট ছোট রাজ্য গড়বেন, তাতে আর আশ্চর্য কি? জায়গাটি রাজামশাই বেশ ভালোই বেঁচেছিলেন বলতে হবে। বড় বড় রাজ্যের রাজারা পরস্পর দড়ি কষাকষি করে যে হট্টগোল বাঁধান, এখানে তার ছিটে ফোঁটাও পৌঁছতে পারে না। যেমন বনে ঢাকা তেমনই নিরিবিলি। মস্ত পাহাড়ের কোলে দুর্গ, আর তারই মধ্যে ছোট্ট রাজপুরী। বাসিন্দা মোটে 5 জন, রাজা রানী, 2টি ছেলের আর রানীর বাপের বাড়ির দাসী গঙ্গা। হাতিশাল নেই। নিম গাছের কাছে একটা হাতি বাঁধা থাকে বটে। পালা পার্বণে সেজে গুজে বেরোয়। পাহাড়ে চলাফেরা করবার মতো শক্তপোক্ত টাট্টু ঘোড়া কয়েকটা আছে। এ রাজ্যের আয় হয় সপ্তেশ্বর সিদ্ধ শিবের মন্দির থেকে। মন্দির সারটি নর্মদারিরই তীরে। সেখানে শিব চতুর্দশীর দিন একটা হাটও বসে। টাট্টু ঘোড়া ধরে ধরে পোষ মানিয়ে সেখানে বেচা হয়। হয় মোগল বাদশারা দক্ষিণে যাচ্ছেন, নয় দিল্লির সুবেদাররা আজ পুনা কাল বেরার যাচ্ছেন। মাল বইতে আর রসদ টানতে টাট্টু ঘোড়ার জুড়ি নেই। ঘোড়া বেচেও রাজার কম রোজগার হয় না। সত্যি বলতে কি, রাজপুরীর চেয়ে বরং ওই সিদ্ধ শিবের মন্দিরটি বেশি জমজমাট। ওখানে হাটগঞ্জ, দোকান পসার। গায়ের লোকেরা একেবারেই এই পাহাড়ের, এই জঙ্গলের আদি বাসিন্দা। যেদিন আর্যরা ভারতে আসেনি সেদিন থেকেই ওরা শিব পুজো করে আসছে। এই সিদ্ধ শিবের হাটতলায় ওরা আসে মাংস, মধু, চামড়া আর হরিণের শিং বেচতে। কাপড় চোপড়, লবণ আর তীরের ফলা কিনে নিয়ে যায়। এখানে রানীমা মাঝে মাঝে ছেলেদের নিয়ে আসেন উৎসবের দিনে। টাট্টু ঘোড়ায় চড়ে হাটতলায় ঘুরতে কুশল আর সৌম্য দুজনেই ভালোবাসে। ছেলেদের মধ্যে ভালোবাসায় হয়তো বাছবিচার করতে নেই, তবু রানীমা কেন যেন কুশলকেই একটু বেশি ভালোবাসেন। কুশলের আবার বেশি টান ছোট্ট ভাইয়ের ওপর। গঙ্গা বুড়ি বলে, মা যখন কৃষ্ণের পুজো করতেন তখন কুশল তুই হলি, তাই তোর রং ময়লা, বড় বড় চোখ। আর সেবার রাজামশাইয়ের অসুখের পর যখন 1 বছর ধরে সূর্য ঠাকুরের পুজো করলেন, তখন তুই কোলে এলি সৌম্য।
ওই টকটকে রং আর আগুনের মতো তেজ নিয়ে। দাদা কালো, আমি ফর্সা, সৌম্য ঘুম ঘুম গলায় বলে। কালো জগতের আলো, মা বলেন। কুশল জবাব দেয়। গঙ্গা মোটা মোটা সোনার বালা পরা হাত ঘুরিয়ে পিদিমের সামনে বসে সলতে পাকায় আর বলে, রূপ দিয়ে কি হবে? তোরা হলি রাজার ছেলে, লেখাপড়া, যুদ্ধ, লড়াই সব শিখবি, তবে তো সবাই ভালো বলবে। সব দিকে চৌখোশ না হলে চলবে কেন? কথা কইতে কইতে ছেলেরা ঘুমিয়ে পড়ে। মস্ত ঘরের এক কোণে ছোট্ট রূপোর পিদিমে এক ফোঁটা আলো জলজল করে। জানালা দিয়ে দেখা যায় আধার দিয়ে আঁকা বনের ওপরে চাঁদ উঠেছে। ঝিরঝিরে বাতাসে চন্দন কাঠের পালঙ্কে রেশমের ঢাকনি কাঁপে। দেউড়িতে ঘণ্টা বাজে ঢং ঢং। রানীমার পোষা পাখিগুলো খাঁচায় ডানা ঝাপটায়। ঘোড়ার ডাক ভেসে আসে। দুর্গের বুরুজের নিচে বসে শাস্ত্রীরা গান গেয়ে গেয়ে রাত জাগে, অনেক রাত জাগে। অনেক রাতে চেলির খসখস, গয়নার রুনুঝুনু নিয়ে বাতাসে চন্দনের গন্ধ ছড়িয়ে রানীমা আসেন। ছেলেদের দিকে চেয়ে হাত দিয়ে আলতো ছুঁয়ে চলে যান নিজের ঘরে। তারপর গঙ্গা একসময় ভারী দরজাটা চেপে বন্ধ করে দিয়ে মেঝেতে শুয়ে পড়ে গালছে। এমনি করেই দিন কাটে। কখনো কুশল আর সৌম্য ওই পাথরের সিঁড়ি বেয়ে চলে যায় গাঁয়ের মধ্যে। গায়ের বুড়ো ওদের পাখি ধরতে শেখায় ফাঁদ পেতে, তীর ধনুক বানিয়ে দেয়। বেশ চলছিল সব, কিন্তু আর চলল না। একদিন এক শ্রাবণ পূর্ণিমার দিন রাজবংশের গুরুদেব এলেন। সন্ন্যাসী থামলেন, ধনির দিকে চেয়ে কি যেন ভাবতে ভাবতে গোটা কয়েক কাঠ ঢেলে দিলেন। আগুনটা দগদগিয়ে উঠল। লোকটি দেখতে পেল, আশ্চর্য, এতক্ষণ যা যা দেখছিল সব মিথ্যে। ওই পাথরের সিংহের মূর্তির কাছে আর শ্বেত আকন্দের গাছ টাছ নেই, দিব্যি পরিষ্কার। গুহার দেয়ালের গায়ে এখন দেখা যাচ্ছে বড় বড় সাদা আঁচড়ে বেশ লতাপাতা, বানর, হাতি, মানুষ আঁকা। এক কোণে একটা লোহার ঘণ্টা আর একটা ডান্ডা ঝুলছে। গুহাটাও যেন দিব্যি পরিষ্কার, খটখটে লাগছে। এসব কি আগে থেকেই এরকম ছিল, না তার জ্বর আসছে আর জ্বরের ঝোঁকে অন্যরকম লাগছে? ভয় পাচ্ছ? সন্ন্যাসী হঠাৎ শুধলেন। না, ভয় আমার নেই, লোকটি বলল। তার সঙ্গে সঙ্গে মনে হলো সত্যি ভয় করছে না তো, বরঞ্চ ভারী উত্তেজনা বোধ হচ্ছে। খুব ভালো লাগছে শুনতে। একটু জল খাও। লোকটি ঢকঢক করে জল খেলো। সন্ন্যাসী একটু হাসলেন, বললেন, ভাবতেও পারবে না সেকালে রাজা রাজরা এই সব সাধু সন্ন্যাসীদের কিরকম মানতেন। শিবাজি রামদাসের কথায় উঠতেন বসতেন। বাজিরাও এর ছিলেন ব্রহ্মেন্দ্র স্বামী। তখন সাধু সন্ন্যাসীরাও খাঁটি হতেন? লোকটির গলায় ব্যঙ্গ। হ্যাঁ, তা হতেন বটে। টাকা পয়সায় লোভ থাকতো না তাদের। লোকটি একটু হাসলো। এই সন্ন্যাসীটিকে আর ভয় হচ্ছে না তার, চিনে ফেলেছে সে। নিশ্চয়ই এই গুহাতে আসা যাওয়ার করবার কোনো গোপন কারণ আছে এর। বেশি দিনের কথা তো নয়, তার বেশ মনে আছে এমন একটি সাধু 500 বছরের এক পুরনো কেল্লার মধ্যে বেশ চোরাই সোনার কারবার ফেলেছিলেন। পকেটে হাত দিল সে। অস্ত্রটি সঙ্গে না নিয়ে সে কোথাও বেরোয় না। এখন গল্প বলে সাধুটি তাকে অন্যমনস্ক রাখছে বটে, তবে সে অসতর্ক হবে না। প্রথমটা যেমন আশ্চর্য লাগছিল, ভয় ভয় করছিল, এখন আর সে ভয়টা নেই। বলুন, এক শ্রাবণ পূর্ণিমার রাতে? হ্যাঁ, এক শ্রাবণ পূর্ণিমার রাতে গুরুদেব আসবেন বলে সকাল থেকেই বাড়ি ধুমধাম। দাসীরা বড় বড় পাথরের ঘর ধুয়ে মুছে তকতকে করেছে। মন্দিরে ঘণ্টা বাজছে, দেউড়িতে সানাই। শুধু তো গুরুদেব আসবেন বলে নয়, এই সঙ্গে কুশলের তিলক উৎসবও সেরে নেওয়া হচ্ছে, যাকে বলে অভিষেক। আজ বাদে কাল তিলক। গুরুদেব এলেন দুপুরবেলা। এই লম্বা পাতলা শরীর, আগুনের মতন রং, সাদা চুলে জটা পড়েছে, কাঁধে কম্বলের ঝোলা, পরনে খসখসে হলদে রেশমের ধুতি। এসেই তিনি কুশলের জন্মপত্রিকা নিয়ে রাজা ও পুরোহিতের সঙ্গে পুজোর ঘরে গেলেন। সন্ধে নাগাদ রাজবাড়িতে আলো জ্বলল। দেউড়ির সামনে এসে গায়ের ছেলেমেয়েরা ঢোলক বাজিয়ে নাচতে থাকলো।
উঠোনে অনেক মশাল জেলে দুজন সেপাই লাঠি খেলা দেখাতে থাকলো। ছোটরা ভিড় করলো অন্দরের উঠোনে। সেখানে হালুই করেরা ভিয়েন বসিয়েছে। আজ থেকে ভোজ শুরু, চলবে কাল পর্যন্ত। শাস্ত্রীরা লবকুশ নামে দুটো কালো টাট্টুর পায়ে ঘুঙুর বাঁধতে লেগে গেল। লবকুশ একটু পরে ঢোলকের বদ্যির সঙ্গে ঝুমঝুম করে নাচবে, ভালুক যেমন নাচে। আর মাহুতরা মৌয়া তেলে ন্যাকড়া ভিজিয়ে হাতির সুর মেজে মেজে কালো করে তুলবে। বুড়ো মাহুত সাদা রং দিয়ে সুরে চিত্র বিচিত্র করবে। দেখে শুনে বড় আনন্দে সিদ্ধ শিবের ভাট পিতলের ফুল বসানো লাল চাদর দু কাঁধের ওপর দুলিয়ে হেসে হেসে জুড়ে দিল দেবী নর্মদাকে বিয়ে করতে এসে সন্ন্যত কেমন জব্দ হয়েছিল সেই আদ্যিকালের গান। এই হট্টগোলে তাদের বাজনা শোনা যায় না বলে সানাই হলারাও দু গাল ফুলিয়ে জোরে জোরে ফু দিতে লাগলো। হঠাৎ সব শব্দ ডুবিয়ে ঢং 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 করে ঘণ্টা বাজলো। বিপদের ঘণ্টা। সিংহমুখ গুহাতেই ঘণ্টা থাকে, আর খুব বিপদ ছাড়া এ ঘণ্টা বাজে না। এমন করে ঢালাই এর ঘণ্টা বাজার শব্দের রেশটা অনেকক্ষণ অবধি গম গম করে। এ গুহাতে সহজে কেউ যায় না, ওখানে শুধু থাকে রাজার পুরনো শাস্ত্রী ভীম। এ তল্লাটে ওর মতো শক্তিশালী লোক আর কেউ নেই। গুহার দেওয়ালে বড় বড় ধনুক টাঙানো। ও ওই সিংহমূর্তির নিচে বসে থাকে, কারুকে ঢুকতে দেয় না গুহাতে। কিন্তু এই ঘণ্টা কেন বাজলো, বিশেষ করে এই শ্রাবণ পূর্ণিমার রাতে? আজ বাদে কাল কুশলের তিলক, আজ গুরুদেব এসেছেন, এমন দিনে বিপদের ঘণ্টা। একবার যখন নর্মদায় বান ডেকেছিল তখন এই ঘণ্টা বেজেছিল। বর্ষায় ফুলে ফেপে সেদিন নর্মদা সিদ্ধ শিবের মন্দিরটাই ভাসিয়ে দিতে চেয়েছিল। আর বেজেছিল 20 বছর আগে, যখন বুড়ো রাজার বুকে বর্ষাখানা বিধিয়ে দিয়ে বিশ্বাসঘাতক সেনাপতি যুবরাজকে মারতে ছুটেছিল। আজ কেন এই ঘণ্টা বাজলো? যেমন ঘণ্টা বাজলো অমনি রানীমার হাত থেকে পুজোর থালাখানা ঝনঝন করে পড়ে গেল। যেমন ঘণ্টা থামলো অমনি সবাই কি হলো বলে চেঁচিয়ে উঠল। ঘোড়াগুলো ভয় পেয়ে ডেকে উঠল একসঙ্গে, আর পায়ে শেকল বাঁধা হাতি সুর তুলে চেঁচিয়ে মাথা দুলিয়ে গলার ঘণ্টা বাজাতে থাকলো ঢং ঢঙিয়ে। সর্বনাশ হয়েছে। গঙ্গা ছুটতে ছুটতে এলো, আঁচল মাটিতে লুটোচ্ছে, সাদা চুলগুলো বাতাসে উড়ছে। হাতের বালা কপালে ঠুকে সে চেঁচিয়ে বলল, শুনতে পাসনি তোরা? ওই শোন। মেঘের মতো গর্জন। রানীমা ভয়ে সাদা হয়ে দাঁড়িয়ে শুনতে লাগলেন পাথরের সিংহ ডাকছে, রাজপুরীতে সর্বনাশ এসেছে। পাথরের সিংহের ডাক যখন থেমে গেল তখন বাইরে ভেতরে ভীষণ কোলাহল উঠল। কি হয়েছে কেউ জানে না। অজানা আতঙ্কে সবাই মশাল নিয়ে ছুটোছুটি করতে লেগে গেল। মেয়েরা চেঁচিয়ে কেঁদে উঠল, আর পাথরের চওড়া চত্বরে ঘোড়াগুলো লাগিয়ে দিল ছোটাছুটি। ছেলেদের টেনে নিয়ে গঙ্গা যখন ঘরে চলে যাচ্ছে তখন রাজামশাই টলতে টলতে পুজোর ঘর থেকে বেরুলেন। দেওয়ানজি তার সঙ্গে সঙ্গে যাচ্ছেন। রাজগুরু দু হাতে একটা মস্ত পিদিম তুলে ধরে চলেছেন সামনে। এইটুকু দেখা গেল। তারপরেই গঙ্গা ঘরে ঢুকে দৌড় দিল বন্ধ করে। কুশল আর সৌম্য অবাক হয়ে গঙ্গার দিকে চেয়ে রইল। পিদিমে তেল ঢালতে ঢালতে গঙ্গা কাঁপা কাঁপা গলায় বলল, জানি, তখনই জানি কি একটা কাণ্ড হবে। কি কাণ্ড রে গঙ্গা? চুপ কর। গঙ্গা ওদের বুকের কাছে টেনে নিল। একটু উসখুস করে সৌম্য বলল, গঙ্গা ভারী বক বক করে। দাদা, তুই যখন রাজা হবি গঙ্গাকে বক বক করতে দিবি না। কুশল কিছু বলল না। আমি হব তোর সেনাপতি। গঙ্গার চোখের সামনে রোদে তরোয়াল ঘোরাবো বন বন করে। চোখে রোদ পড়বে আর গঙ্গা চেঁচাবে, নইলে ও জব্দ হবে না। গঙ্গা বিড় করে বলল, মা গো, পাথরের সিংহকে আমি কখনো ডাকতে শুনিনি। তারপর বাইরে সব শব্দ আস্তে আস্তে থেমে গেল। ছেলেদের কেউ খেতে রাখলো না। একটা ভীষণ ভয় যেন ছেলেদের বুকে চেপে বসতে লাগলো। গঙ্গার কোলে মাথা রেখে একসময় তারা ঘুমিয়ে পড়ল। অনেক রাতে দরজায় টোকা পড়ল। গঙ্গা দরজা খুলে দিল। দেওয়ানজি কুশলকে ডেকে নিলেন। হাত ধরে টেনে ঘরের পর ঘর পেরিয়ে তাকে নিয়ে গেলেন একটি ছোট্ট ঘরে। কুশলের চোখ থেকে ঘুম ছুটে গেল। সে দেখল তার মা একলা দাঁড়িয়ে আছেন। কেঁদে কেঁদে যেন চোখের জল সব ফুরিয়ে ফেলেছেন। লাল মুখ, রাঙা চাহনি, মাথায় ঘোমটা নেই। কুশলকে বুকে জড়িয়ে তিনি ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠলেন। তারপর বললেন, বাবা কুশল,
একটা একটা মস্ত বিপদ হয়েছে। কি হয়েছে তা আমি বলতে পারবো না, তোকে এখনই পালাতে হবে। সে কি মা? মা বলে ডাকিস রে কুশল। তিনি কানে হাত চাপা দিলেন। দেওয়ানজি দাঁড়িয়েছিলেন যেন পাথরের মূর্তি। এখন আস্তে আস্তে বললেন, আর সময় নেই। রানীমা বলতে লাগলেন, দেওয়ানজি, আমার বাপের বাড়ির লোক তোকে উনি বিশ্বনাথের কাছে নিয়ে যাবেন। বিশ্বনাথ তোকে অনেক দক্ষিণের সাঁতরায় নিয়ে যাবে বাবা। সেখানে আমার ভাই আছেন, তন্নন্নি তোকে মানুষ করবেন বাবা। রানীমা তাকে জড়িয়ে ধরে চলতে লাগলেন। কত দরজা, কত সুড়ঙ্গ পেরিয়ে তারা এলেন সেই গুহাতে, যার মুখে সিংহ বসে আছে পাথরের থাবায় ভর দিয়ে। গুহার ভেতরে সুড়ঙ্গ দিয়ে নামতে লাগলো তারা। কত সিঁড়ি, কত গলিপথ, কত পাথরের চাতাল পেরিয়ে তবে এক সময় তারা এসে দাঁড়ালেন আকাশের নিচে। মস্ত বড় একটা কালো ঘোড়া ছটফট করছিল। বিশ্বনাথ দাঁড়িয়েছিল কৃপান হাতে। অবাক হয়ে কুশল বলল, বাবা সৌম্য, তোমাকে ছেড়ে আমি কোথায় যাচ্ছি মা? রানীমা বললেন, কোনো কথা শুধোস নে বাবা, ওই থলিটি যত্ন করে রাখ। কুশল আমি তীর্থে যাওয়ার নাম করে ঠিক একদিন তোকে দেখে আসবো। তন্নন্নি তোকে বুকে করে রাখবেন। সৌম্য যেদিন বড় হবে তোকে ডেকে আনবে। হাত থেকে হীরের বালা খুলে বিশ্বনাথকে দিলেন। কুশলকে একবার জড়িয়ে ধরে তারপরেই জোর করে ঠেলে দিলেন সামনে। বিশ্বনাথ তাকে তুলে নিল ঘোড়ার ওপর। ঘোড়ায় চাবুক কষালো। তখন কুশল চিৎকার করে কেঁদে উঠল, মারে ভাই। তার কান্না পাথরে বেজে বাতাসে মিলিয়ে গেল। সকাল যখন হলো তখনও বিশ্বনাথ ঘোড়া ছোটাচ্ছে। অনেক দূরে গভীর জঙ্গলে এসে সে ঘোড়া থামালো। মস্ত একটা অর্জুন গাছের নিচে একখানা চ্যাটালো পাথরে কুশলকে বসালো। ঝর্ণা থেকে জল এনে কুশলকে খাওয়ালো। বলল, আমাদের জঙ্গল যে পাহারা দেয় তার ঘর এখানেই, তুমি একটু বসো, আমি একটু দুধ নিয়ে আসি। কুশল পাথরে দাঁড়িয়ে চেয়ে আছে। এমন সময় দেখে তাদেরই একজন শাস্ত্রী ঘোড়া ছুটিয়ে আসছে। লোকটি কাছে আসতে সে ছুটে গেল। হাঁপাতে হাঁপাতে বলল, তুমি আমাকে নিতে এসেছো? এই কি তোমাকে পাঠালো, বাবা না মা? তুমি জানো সৌম্য আমায় না দেখে কাঁদছিল কি না? তারপর অবাক হয়ে বলল, এই তুমি তো শঙ্কর। সিদ্ধ শিবের মেলায় তোমার বর্ষা খেলা দেখে তোমাকেই তো আমি সোনার হাত দিয়েছিলাম। তুমি একদিন আমাদের হাতিতে চড়িয়েছিলে না? হ্যাঁ, আমি শঙ্কর। লোকটি ঘোড়া থেকে নামলো। বিশ্বনাথ দুধ নিয়ে আসছিল। শঙ্করকে দেখেই সে কেন তরোয়াল নিয়ে তাড়া করে গেল? কেনই বা তারা অমন যুদ্ধ করলো? আর ভয়ঙ্কর যুদ্ধের পর বিশ্বনাথের বুকে তরোয়াল বিধিয়ে কেন যে শঙ্কর টলতে টলতে উঠে এসে কুশলের হাত দুখানা ধরে কাঁদতে লাগলো? কুশল তা বুঝল না। সে একটুও কাঁদল না। সে বুঝতে পারছিল কেমন করে যেন সব কিছুই উল্টে পাল্টে গেছে। কাল রাত থেকে সব বাধা নিয়ম হারিয়ে গেছে, আর নতুন অপরিচিত সব ঘটনা ঘটছে। সে বলল, এবার কি তুমি আমাকেও মারবে? বেশ মারো, আমি কিচ্ছু বলবো না। শুনছেন মহাশ্বেতা দেবীর লেখা গল্প রাজপুরীর রহস্য। এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে নিন। শঙ্কর তার দিকে চাইল, তারপর বলল, না বড় কুমার, তোমাকে মারতেই আমায় পাঠিয়েছিলেন মহারাজ, কিন্তু আমি তোমায় মারব না। তার কথাগুলো কুশলকে আবার বোবা করে দিল। তাকে মারতে শঙ্করকে পাঠিয়েছেন তারই বাবা? শঙ্কর একটু হাসলো, বলল, তুমি নাকি তোমার বাবার মৃত্যু ঘটাবে, তুমি নাকি এই রাজ্যকে ধ্বংস করবে, তাই তোমায় মেরে ফেলতে হুকুম দিয়েছেন গুরুদেব। রাজা আমায় আদেশ দিয়ে মূর্ছিত হয়ে পড়ে গেলেন। রানীমা মাটিতে পড়ে আছেন, আর দেওয়ানজি বিষ খেয়েছেন। কেন? তোমাকে বাঁচিয়েছেন, তাতে রাজাকে অমান্য করা হয়েছে, সেই জন্য বিষ খেয়েছেন। তবে তুমি আমায় মারো শঙ্কর। কুশল যেন অনেক কথা বুঝতে পারছে। তুমি আমায় মারো, দেওয়ানজি এত ভালো লোক, তিনি তো আমার জন্যই মরলেন, আমাকে তুমি মারো। শঙ্কর মাথা নাড়ল, বলল, না, তা আমি পারবো না। তুমি পালিয়ে যাও, না হয় এ রাজ্যে আর ফিরো না। কুশল অনেকক্ষণ ভাবল, তারপর বলল, তাই যাবো। শঙ্কর, তুমি মাকে এই আংটিটা দিও। বলো কুশল বলেছে এতে তার দরকার হবে না। আর মাকে বলো সৌম্যকে যেন আমার সাদা ঘোড়াটি দিয়ে দেন। তার ঠোঁট অল্প অল্প কাঁপতে লাগলো।
শঙ্কর তখন অনেক দুঃখে হাসল, আপন মনে বলল, যাবার আগে ওর সব বাঁধনগুলো কেটে দিই, নইলে ও কষ্ট পাবে। সব বাঁধন মন থেকে খসে গেলে ও হয়তো স্বস্তি পাবে। পরে আঘাত পাবার চেয়ে এখন আঘাত পাওয়াই ভালো, নইলে এতটুকু ছেলে কেমন করেও বাঁচবে। এতদিন ছিল রাজপ্রাসাদে, এখান থেকে যে ওর সামনের পথ বড় কঠিন। এখন থেকে যে ওকে একলা থাকতে হবে। সে কুশলকে কাছে ডাকলো, বলল, বড় কুমার, তুমি বোধহয় জানো না, সৌম তোমার নিজের ভাই নয়। রানীমা তোমায় বুকের দুধে মানুষ করেছেন মাত্র, তুমি ওর ছেলে নও, বড় রানীর ছেলে। এবার কুশল পাথরের মতো চেয়ে রইল। সে যেন কাঁদতেও পারল না, মাথায় হাত রেখে সে পাষাণ হয়ে বসে রইল। অনেক পরেই চোখ তুলে দেখল শঙ্কর ঘোড়াটার লাগাম ধরে আস্তে আস্তে চলে যাচ্ছে। সে উঠে দাঁড়ালো, একটু হাসল। মা আমার নিজের মা নন, সৌম আমার ভাই নয়, বাবা আমাকে মেরে ফেলতে লোক পাঠিয়েছেন। ভালো। সে বিশ্বনাথের দিকে চাইল, বলল, কার জন্যে তুমি প্রাণটা দিলে বিশ্বনাথ? সে গলার হার, হাতের বালা, কানের কুন্তল ঝর্ণার জলে ফেলে দিল। রানীমার দেওয়া আংটিটা ফেলে দিল। তারপর আস্তে আস্তে ঘোড়াটার বাঁধন খুলে দিল। তার গলায় হাত বুলিয়ে বলল, যা, তুই যা। কুশল জঙ্গলের পথে হাঁটতে লাগলো। অনেকক্ষণ তার ছোট মাথাটি পাকদণ্ডির পথে দেখা গেল, তারপর আর দেখা গেল না। নর্মদার তীরে কুশল চুপ করে বসেছিল। অনেক পথ হেঁটে এসে এখানে এসেছে। নিচে নর্মদার খরস্রোত বইছিল। সে পাথরে বসে দেখছিল। পথে পথে ঘুরে তার শরীর ক্লান্ত, মন অবসন্ন। সে বাড়ির কথা ভাবতে চাইছিল না, তবু বাড়ির কথা মনে হচ্ছিল। গ্রামে গ্রামে মেয়েরা তাকে ডেকে নিয়ে যত্ন করে খাইয়েছে। একজন মেয়ে বলেছিল, তুমি আমাদের কাছে থাকো বাবা, এই বয়সে কি এমন করে পথে বেরোয়? সে তার কথার জবাব দেয়নি। এখন সে ভাবছিল সে আর বাঁচতে চায় না। আজ রাতে যখন আঁধার হবে, নদীর ঘাটে লোক চলাচল কমে যাবে, তখন নর্মদার জলে ঝাঁপ দেবে। সে তার নিজের মার কাছে চলে যাবে। কেন যেন ওর মনে হচ্ছিল এমন করে একলাটি সে চলতে পারবে না। এর চেয়ে বিশ্বনাথকে না মেরে শঙ্কর যদি তাকেই মারত ভালো হতো। কেন যে শঙ্কর তাকে মারল না? তার মা কোন রাজ্যের মেয়ে ছিলেন কে জানে? হয়তো সে সেই রাজ্যেই চলে যেতে পারত। কিন্তু গিয়ে কি হতো? সেখানেও হয়তো ভীষণ ভীষণ কাণ্ড ঘটে। কাউকে ঘর ছেড়ে বেরোতে হয়, কাউকে বর্ষার বুকে প্রাণ দিতে হয়। সে মনে মনে বলল, এর চেয়ে যদি আমি সর্দারদের ঘরের ছেলে হতাম বেশ হতো। কেমন মোষ চড়াতাম, শিকার করতাম, কাঠ কাটতাম, সন্ধেবেলা ঘরে ফিরে মোটা মোটা রুটি আর শাক ভাজা খেয়ে খাটিয়াখানা উঠোনে নিয়ে তারা গুনতে গুনতে ঘুমিয়ে পড়তাম। তারপর সে দেখল আঁধার হয়েছে। তারপর সে পাথরের সিঁড়ি বেয়ে জলে নামল। তারপর সে চোখ বুজে বলল, নর্মদা, মাগো, আমাকে তুমি পরের জন্মে কখনো রাজার ঘরে পাঠিও না। আমাকে একজন মা দিও, যে আমার নিজের মা হবে। আমাকে তুমি সৌমের মতো একটা ভাই দিও। আমরা পাতার ঘরে গরিব হয়ে থাকব। সে জলে ঝাঁপ দিতে যাবে, এমন সময় সে শুনল, থামো। সে চমকে উঠল, পেছনে চাইল। অন্ধকারে কাউকে দেখা যায় না, শুধু একখানা হাত তাকে চেপে ধরল। একজন সন্ন্যাসী, একজন অতি বৃদ্ধ সন্ন্যাসী। তিনি শুনছেন, কুশল বলে যাচ্ছে। তিনি সব শুনলেন। তারপর একটু হেসে বললেন, বাবা, এখন তো তুমি মরতে পারবে না। তোমাকে যে অনেক দিন বাঁচতে হবে। আমি সেই সন্ন্যাসী, আমি তোমার বাবাকে সব বলেছিলাম। কুশল অবাক হয়ে চেয়ে রইল। তিনি গম্ভীর স্বরে বললেন, আমি তোমাকে হত্যা করতে বলিনি, তবে তোমার বাবা যখন বিধান চাইল, আমি বললাম, এখন জাতককে হত্যা করলে তবে তুমি নিশ্চিন্ত হতে পারো। তবে সে কদিনের জন্যই বা। রাজা, তোমার নিয়তি যদি এই হয়, তবে ওকে হত্যা করলেও তুমি নিয়তি এড়াতে পারবে না। তুমি কি শুনবে আমি গণনা করে কি বললাম? কুশল মাথা নাড়ল। সন্ন্যাসী বললেন, আমি দেখতে পেলাম তোমাকে হত্যা করা হলো, তোমার মৃতদেহ লুকিয়ে ফেলা হলো। তারপর তোমার নিজের মাতুল বংশ যখন ছেলের অভাবে রাজ্য হারাতে বসেছে, তখন অমরাবতী থেকে একদিন তারা তোমার খোঁজে এলো। সব কথা জেনে তারা রেগে গুপ্ত ঘাতক দিয়ে তোমার বাবাকে হত্যা করলো। তারপর দুই রাজ্যের বিরোধে তোমাদের ছোট্ট রাজ্যটি দিয়ে
সর্বনাশের ঝড় বয়ে গেল। তোমার হত্যার 10 বছর বাদেই এই সব হলো। তিনি একটু থামলেন, তারপর বললেন, আমি বললাম নিয়তিকে এড়ানো যায় না। রাজা, তুমি বৃথা চেষ্টা করো না, তোমার এ রাজ্য থাকবে না। একদিন মহারাষ্ট্র থেকে এক নতুন জাতি আসবে, তারা গ্রাস করতে পারে এই রাজ্য। একদিন দিল্লি সুলতানের নজর এই ছোট্ট অখ্যাত রাজ্যের ওপর পড়তে পারে। যেভাবে যখনই রাজ্য ধ্বংস হোক, যেভাবে যখনই তোমার মৃত্যু হোক, তার মূলে কোনো না কোনোভাবে কুশল থাকবেই। তিনি বললেন, তোমার বাবা শুনল না, সে নিয়তিকে নিয়ন্ত্রণ করতে চাইল। তার ফল ফলতে শুরু করেছে, বিশ্বাসী দেয়ানকে হারাতে হয়েছে। কুশল, তুমি আমার সঙ্গে যাবে? কোথায়? অনেক দূরে, নির্জনে। তুমি আমার কাছে শাস্ত্র শিখবে, তুমি আমার কাছে অস্ত্রবিদ্যা শিখবে। তাতে আমি ভাগ্যকে জয় করতে পারবো? না। ভাগ্যই কি সবচেয়ে বড়? মানুষের চেষ্টার কোনো দাম নেই? নিশ্চয়ই আছে। মানুষকে চেষ্টা করতে হয়, মানুষের মতো মানুষ হয়। তবু যে ভাগ্যকে জয় করা যায় না। সেই জন্যই তো ভাগ্য গণনা করতে নেই। কবে তুমি কিভাবে মরবে তা জেনে যদি বসে থাকো, তাহলে সে তো মস্ত বড় কাপুরুষতা। মানুষ যদি চেষ্টা করে, তবে ভাগ্যকে এড়াতে পারুক বা না পারুক, তবু সে মানুষের মতো মানুষ হতে পারবে। তিনি কুশলকে তার কমলডুনো থেকে দুধ খেতে দিলেন, বললেন, এবার তুমি ঘুমাও। পরদিন সকালে দেখা গেল এক বৃদ্ধ সন্ন্যাসী আর একটি বালক তরুণ সন্ন্যাসী নর্মদার তীর ধরে চলেছেন। বৃদ্ধ সন্ন্যাসীটির শরীর ঋজু, মুখ চোখে দীপ্তি। তরুণ সন্ন্যাসীটিকে তিনি কি যেন বলছিলেন, বোঝাচ্ছিলেন। তারপর 15 বছর কেটে গেছে। সেই ছোট্ট সীমান্তে একটি নদীর ধারে একদিন একজন সন্ন্যাসী এসে বসলেন। তার বয়স নবীন, কালো চুল জটা বেঁধে ছড়িয়ে পড়েছে, তার শরীর ভস্মে ঢাকা। তিনি বসে কাঠিতে শুধু দাগ কেটে কি গণনা করেন। তিনি কারো দাঁড়ে যান না, কিছু চান না। মেয়েরা তার সামনে ফলমূল রেখে যায়, দুধ রেখে যায়, তিনি সেসব নেন না। মাঝে মাঝে বন থেকে কলা বা ফলমূল সংগ্রহ করে আনেন, তাই আহার করেন। প্রথমে তাকে দেখে সবাই ভিড় করে আসতো, আস্তে আস্তে তার সম্পর্কে সকলে কৌতূহল হারালো। মাঝে মাঝে তিনি বৃদ্ধদের ডেকে শুধু নানা কথা জিজ্ঞাসা করেন। এই নদী কত দূর গেছে, এই ছোট্ট নদীটির উৎস কোথায় তা কেউ জানে কি না। তিনি আশ্চর্য হয়ে লক্ষ্য করতেন চারিপাশের মানুষদের চেহারা যেন শীর্ণ, কঙ্কালসার, খেতে শস্য নেই, পশুগুলি রুগ্ন এবং দুর্বল। তার কাছে বসে বৃদ্ধরা বলে যায়, এমন ছিল না, আমরা বড় সুখে ছিলাম। কিন্তু কোথায় দক্ষিণে যেন এক শিবাজী মহারাজ মারা গেলেন। তারপর দিল্লির বাদশাহ এলেন বিজাপুরে, তার সঙ্গে এলো কত মানুষ, হাতি ঘোড়া, হাজার হাজার সেপাই শাস্ত্রী। আমাদের ক্ষেত ওরা লুট করে নিল, খেতে শস্য থাকতে দেয় না, জোয়ানগুলোকে জোর করে ধরে নিয়ে যায়, কাজ করায়, আমাদের দুঃখের শেষ নাই। শুনতে শুনতে সন্ন্যাসী যেন অস্থির হয়ে ওঠেন, বলেন, তোমাদের রাজা কি করেন? রাজা রাজা যদি মানুষ হতেন তাহলে কি আমাদের এত দুঃখ থাকতো? রাজা রাজ্য দেখেন না, ছোট কুমার আছেন শিকার আর আমোদ প্রমোদ নিয়ে। কেউ দেখে না তোমাদের? দেখে, একজন দেখে। কে সে? সে আমাদের মধ্যে এসেছিল 15 বছর আগে। ওর কোনো শত্রু যেন চোখ দুটো উপড়ে নিয়েছিল, অন্ধ হয়ে তবে ও আমাদের মধ্যে আসে। সে তোমাদের কে? দুঃখে কষ্টে ওই তো আমাদের ভরসা দেয়। কি বলে? বুড়োরা চুপ করে রইল। একজন আস্তে আস্তে বলে, অমন রাজাকে মেরে ফেললে দোষ নেই, রাজাকে মেরে ছোট কুমারকে মেরে ধনরত্ন লুঠে নিতে বলে। শুনে সন্ন্যাসী কানে হাত দেন, বলেন, আমি আর শুনতে চাই না। আষাঢ় মাসের পূর্ণিমার আর মোটে 2 দিন বাকি। একদিন সন্ন্যাসীকে আর দেখা গেল না। তিনি এলেন 2 দিন বাদে। সেদিন সিদ্ধ শিবের মন্দিরের সামনে হাট বসবে, সবাই হাটে যাবে বলে তৈরি হয়েছে। এমন সময় সন্ন্যাসী এলেন। তার চেহারা দেখে সবাই অবাক। কৌপিন কাদা মাখা, জটাগুলো ভিজে, এক হাতে একটা লোহার খন্তা। তিনি এসে সকলের মাঝখানে দাঁড়ালেন, বললেন, তোমাদের আমি একটি কথা বলবো। সবাই আগ্রহে তার কাছে গেল। তিনি একটি পাথরের ওপর দাঁড়ালেন, লোহার খন্তাটি ধরে একটু হেসে এক হাতে রোদ থেকে চোখ আড়াল করে। লোকেরা কলরব করতে থাকলো। কেউ বলল,
উনি আর নতুন কথা কি বলবেন? হ্যাঁ, আমরা নিজেদের কাজে যেতে চাই। ব্যাপারীরা এসে অন্যদের কাছ থেকে বেচাতে কিনে নিয়ে যাবে। চাল, মধু, গমের খই, ঘোড়ার দানা, তীরের ফলা সব ফিরিয়ে আনতে হবে আমাদের। সকলের সব কোলাহল থামিয়ে দিয়ে সন্ন্যাসী যখন বলতে লাগলেন, তখন কিন্তু আস্তে আস্তে সব কোলাহল থেমে গেল। তার গলার স্বরটি বড় মধুর, কথা বলবার ধরনটি বেশ শান্ত। আস্তে আস্তে কথাগুলি শোনবার জন্যে সবাই তার কাছে ভিড় করে এলো। কি করে তোমাদের এই দুঃখ কষ্ট দূর হতে পারে, 1 মাস ধরে আমি শুধু তাই ভেবেছি। এই কথা বলবার জন্যে এত শোরগোল করে ডাকা হলো নাকি? একজন চেঁচিয়ে চেঁচিয়ে বলল। কিন্তু তার দিকে তাকালেন না সন্ন্যাসী, বললেন, 1 মাস গণনার পর এই কাল রাতে উপায় জানতে পারলাম। সোনা পেলে যদি দুঃখ কষ্ট দূর হয় তোমাদের, তবে দেব সোনার সন্ধান। কই কই সোনা কোথায় কোথায়? সবাই একসঙ্গে চেঁচিয়ে উঠল। আর তাদের সে অধীর আগ্রহ দেখে সন্ন্যাসীর মুখটা বেদনায় করুণ হয়ে গেল। আস্তে আস্তে বললেন, তোমরা সবাই যাকে মানো এমন একটি লোককে আমার কাছে পাঠিয়ে দাও। তার কাছে আমি দেব সোনার সন্ধান। কিন্তু তোমরা সকলে এক কথায় মেনে নাও যাকে। এমন কোনো লোক কি সত্যি আছে? হ্যাঁ আছে। ভিড়ের মধ্যে এগিয়ে এলো একটি বৃদ্ধ। চুলগুলো সত্যি সনের নুড়ির মতো সাদা, নুয়ে পড়া শরীরের চামড়া কুঁচকে গেছে, চোখে দৃষ্টি ঘোলাটে। সে কাঁপা কাঁপা গলায় বলল, ঠাকুর, তেমন লোক সত্যি আছে। ভিড়ের দিকে চেয়ে বলল, আমি শঙ্করের কথা বলছি। সন্ন্যাসীকে বলল, এই জঙ্গলের শেষে আমাদের রাজার রাজ্যের সীমা, যেখানে শেষ হয় সেখানে সে থাকে। অর্জুন গাছের তলায়? সন্ন্যাসী মৃদু স্বরে বললেন। হ্যাঁ, তুমি সন্ন্যাসী, সব জানতে পারো। একটা মস্ত চ্যাটালো পাথরের ওপর থাকে সে। যেমন শরীরে শক্তি তার, তেমনই বুদ্ধি। তবে হ্যাঁ, একটা কথা, চোখে যে দৃষ্টি নেই তার। সন্ন্যাসী একটুক্ষণ কি যেন ভাবলেন, তারপর বললেন, চলো, আমাকে তার কাছে নিয়ে চলো। তুমি যাবে? হ্যাঁ, আমি তাকে দৃষ্টি ফিরিয়ে দেব। দৃষ্টি ফিরিয়ে দেবে? হয়তো গুরুদেবের তাই ইচ্ছা, নইলে এমন বিদ্যা আমাকে দিলেন কেন, যাতে আমি শুধু একটি লোককে দৃষ্টি ফিরিয়ে দিতে পারি। ভেবেছিলাম এমন একটি লোককে খুঁজে বের করব যে তোমাদের মঙ্গল চায়, এই রাজ্যকে ভালোবাসে। খোড়া হলে পা ফিরিয়ে দেবো, কানা হলে চোখে দৃষ্টি এনে দেবো। ভগবানের মনে হয়তো এই ইচ্ছে ছিল। সন্ন্যাসী কথাগুলো শুনে মনে হলো যেন তার বড্ড কষ্ট হচ্ছে কথা কইতে। কথা শুনতে শুনতে মনে হলো যেন তিনি এদের মতো মানুষ নন, কোনো অন্য জগতের লোক। পাতলা শরীরটি শুধু চামড়া দিয়ে ঢাকা। সকলের আলোয় দেখা যায় দুপাশে কানের চুলে পাক ধরেছে, চোখের পাতা, ভুরু সব যেন সাদাটে। যারা অনেক দিন আধার ঘরে থাকে, রোদে মোটেই বেরোয় না, তাদের এমন দেখায় বটে। অর্জুন গাছের নিচে একখানা চ্যাটালো পাথরে সন্ন্যাসী বসে আছেন। তার পায়ের কাছে শুকনো পাতায় মাথা রেখে পড়ে আছে এক পৌর। বিশাল শরীর তার, দেখলে মনে হয় ওই অর্জুন গাছের গুড়ির মতো শক্ত সমর্থ। একটু আগে বোধহয় খুব কেঁদেছে সে, এখনো গলার স্বর ভিজে, ভাঙা ভাঙা। সে বলছে, 15 বছর আগে রাজা বললে, যাও বড় কুমারকে মেরে এসো। বিশ্বনাথকে আমি সহজেই মারলাম, কিন্তু কুমারকে মারতে হাত উঠল না। অথচ বিশ্বনাথ আমাকে হাতে ধরে বর্ষা খেলতে শিখিয়েছিল। তোমার কষ্ট হলো না? না ঠাকুর, হাতে বর্ষা বা তলোয়ার পড়লে আমার আর জ্ঞান গম্যি থাকতো না। ওই রকম কথায় কথায় মারতে পারতাম বলেই তো রাজা আমায় অমন দায়িত্বের কাছে রেখেছিলেন। কি কাজ? আমার একটি ছোট্ট দল ছিল। আমি ছিলাম রাজার ডান হাত। যাকেই দরকার হতো লুকিয়ে নিকেশ করতাম, আড়ালে থেকে পাহারা দিতাম রাজাকে। ও কেউ জানতো না? হয়তো দেওয়ানজি জানতেন, আর কেউ না। আমি তো লোকের চোখের সামনে কমই আসতাম। ওই বছরে একবার শুধু সিদ্ধ শিবের মেলায় যেতাম। নিজেরও মেলা দেখা হতো আর রাজকুমারদেরও পাহারা দিতাম। শুনেছি যে রাজকুমারদের কোনো রক্ষী থাকতো না।
কে বললে? সদা সর্বদা নজরে থাকতো তারা, জানতেও পারতো না। নইলে আমারই বা চোখে পড়বে কেন যে বিশ্বনাথ বড় কুমারকে নিয়ে পালাচ্ছে? এইসব কথা আমায় বলো না। না না, তোমায় এত কথা শুনতে বলি না। তুমি সন্ন্যাসী মানুষ, রাজপুরীর এসব কথা তোমার ভালো লাগবে না। সেখানে যে সবাই সবাইকে সন্দেহ করে, দিন রাত্রির পাহারা দিয়ে বাপ ছেলের কাছ থেকে নিজেকে আড়াল করে। ছোটবেলা এত কথা বোঝা যায় না, তাই বোধহয় শৈশব এমন মধুর। তা যা বলেছ ঠাকুর। এই দেখো না, রাজকুমাররা কি স্বপ্নেও জানতে পেরেছে যে কেমন করে তাদের ওপর নজর রাখতাম আমি। সন্ন্যাসী কথা কইলেন না। পৌরটি এবার তার পা চেপে ধরে মুখটা তুলল মাটি থেকে, বলল, ঠাকুর, তুমি যখন আমার দৃষ্টি ফিরিয়ে দেবে তখন আমি কি শুধু তুমি যা বলে দেবে সেই কাজটুকুই করব? হ্যাঁ শঙ্কর, আমার নাম তুমি জানো? গায়ের লোকেরাই বলল। সত্যি? আমি আবার সব দেখতে পাবো? হ্যাঁ, দেখতে পাবে। আর আমি তোমায় বলে দেব সেই স্বর্ণ ভাণ্ডারের ঠিকানা। ও বটে, রাজার যে অনেক ধনরত্ন আজ লুকোনো আছে, সে তবে নেহাত শোনা কথা নয়। না না, রাজাও বোধহয় সব জানেন না। এ তো তার লুকালো সোনা নয়, এই যে মাটির বুক থেকে নদীর বয়ে আনা সোনা। তুমি কেমন করে জানলে? গণনায় জায়গাটির খোঁজে পেয়েছিলাম, তারপর খন্তা নিয়ে খুঁড়ে নিজের চোখে দেখে এলাম সব কথা সত্যি। মাটির বুকে কোথায় লুকোনো ছিল সোনার রেণু, নর্মদার একটি শাখা নদী। জানি জানি, এখন তো সব শুকিয়ে গিয়েছে। ঠিক শুকিয়ে যায়নি, পথটা বদলে বদলে বেঁকে চলে গিয়েছে। তারই জলের সঙ্গে বয়ে এসে জমা হয়েছে সোনা। কত সোনা বড় ঠাকুর বলো? আজ আবার একটু লোভ নেই মনে। একদিন অবশ্য সোনার লোভে সব কাজই করতে পারতাম। সত্যি তুমি বদলে গিয়েছো তো শঙ্কর? সত্যি ঠাকুর, সত্যি। এই দিন সত্যি করলাম, সত্যি সত্যি সত্যি। শুধু জানতে ইচ্ছে করে কি এত সোনা পাবো যাতে এ দেশের লোকগুলোর সব অভাব ঘুচিয়ে দেওয়া যায়। পাবে শঙ্কর, এদের কথা তুমি ভাবো বলেই তোমাকে দৃষ্টি ফিরিয়ে দিচ্ছি। আমার বিশ্বাসের মর্যাদাটুকু রেখো, অন্য লোক আর কোথায় খুঁজে পাবো? আমার এই ক্ষমতাটুকুও আজকে দিনের মধ্যেই কাজে লাগাতে হবে, এমনই গুরুদেবের নির্দেশ। সন্ন্যাসী একটি নিঃশ্বাস ফেললেন, বললেন, একটি কথা তোমায় মনে রাখতে হবে। অতি গভীর খাদ, বড় দুর্গম জায়গা। আলগা পাথরে পা পড়লে কোথায় তলিয়ে যাবে আর খোঁজ পাওয়া যাবে না। তাছাড়া, হ্যাঁ কি ঠাকুর? দেখে এসেছি পাথর ক্ষয়ে ক্ষয়ে পাতলা হয়েছে, তার উপরে নদীর শুকনো খাতে জল এসেছে। পাথরের দেয়াল যদি টলে যায় তবে সর্বনাশ হবে। একটি একটি করে লোক নামবে, সন্তর্পণে খসিয়ে নেবে সোনার চাংড়া। যদি কোলাহল করে হাঙ্গামা বাঁধাও তাহলে রাজপুরী থেকে সৈন্য সামন্ত এসে পড়বে, সেটাও মনে রেখো। ও তা যা বলেছ। পৌরটির কপাল কুঁচকে গেল। সে বলল, ছোট্ট কুমার সৌমই এখন সৈন্য সামন্ত চালায়। ওর মুখের কথার আগে হাতে তলোয়ারটা ছুটে যায়। তোমাদের ছোট্ট কুমারের নাম সৌম? সন্ন্যাসীর কণ্ঠ মৃদু। হ্যাঁ, কিন্তু ঠাকুর দেরি করছো কেন? অধীর হয় না, আমি সময়ের অপেক্ষা করছি। সন্ন্যাসী গলা শুনে চমকে উঠল পৌরটি। সন্ন্যাসী সূর্যের গতি দেখতে দেখতে বললেন, একটা কথা তো জিজ্ঞাসা করলে না? কি? সোনার সন্ধান আমি জানি, তবু আমি যাচ্ছি না কেন ওদের নিয়ে? এই যে ঘোরালো প্রশ্ন, সাধু সন্ন্যাসীর মতো কথা তো নয়। মন্দ বলনি, আমি হাত দিলে হবে না, আরেকজনের হাত দিয়ে করাতে হবে কাজটি। এও গুরুরই নির্দেশ। তোমায় আগে ভাগে বলে নিলাম, পাছে পড়ে মনে সন্দেহ আসে, কিন্তু আর কথা নয়। এসো শঙ্কর, কাছে এসো। লোকটি কাছে এলো। উত্তেজনায় বিস্ময়ে তার শরীর কাঁপছে। সন্ন্যাসী তার মাথায় হাত রেখে মন্ত্র পড়তে লাগলেন। বহুক্ষণ ধরে স্থির হয়ে রইলেন তিনি। পাতলা ও শুকনো ঠোঁট দুটি অল্প অল্প নড়তে লাগলো। তারপর একসময় মন্ত্র পড়া হয়ে গেল। বুনো জন্তু যেমন শব্দ করে তেমনি আর্তনাদ করে। পৌর বলল, ঠাকুর, আমার চাইতে ভয় করছে। যাও, আমাকে দেখো।
ভালো করে চাইল শঙ্কর। তার সামনে দাঁড়িয়ে একজন কৃশদেহ তরুণ সন্ন্যাসী, পরনে কৌপিন, তার উপর জড়ানো কৃষ্ণসার হরিণের চামড়ার কোটি বস্ত্র। রোদে পোড়া ফর্সা শরীরটির চামড়া এত পাতলা যে হাড় দেখা যায়। কোকড়া চুলে জটা পড়েছে, কানের পাশে চুল সাদা, চোখের চাহনি বড় আশ্চর্য, যেন ভেতর থেকে আলো জ্বালিয়ে দিয়েছে কেউ। অথচ দৃষ্টি দেখে মনে হয় কতদিনের দুঃখ, কত রাতে কান্না যেন জমে আছে ওখানে। যাও শঙ্কর, নিজের কাজে যাও, আমার কথা মনে রেখো, নইলে কি করবে ঠাকুর? দৃষ্টি কেড়ে নেবে? সন্ন্যাসী মৃদু হাসলেন, বেদনার করুণ হাসি। বললেন, নইলে আমি যে দায়ী হব ভগবানের কাছে। অপেক্ষা করতে হবে আমায়, যতদিন না এমন কেউ আসে যে এই সম্পদের যোগ্য অধিকারী। যেখানেই থাকি ঘুরে ঘুরে আসতে হবে। গুরুদেব আমায় সতর্ক করে দিয়েছিলেন। শঙ্কর তার পায়ের ওপর মাথাটি রাখলো, তারপর উঠে দাঁড়ালো। একলা পেয়ে সে পাথর থেকে নামলো, তারপর চেঁচিয়ে উঠল, এইখানে আমার গুরু বিশ্বনাথকে মেরেছিলাম ঠাকুর। এইখানে দাঁড়িয়ে বিদায় দিয়েছিলাম বড় কুমারকে। সব মনে আছে আমার, সব দেখতে পাচ্ছি। হাসতে হাসতে চেঁচিয়ে কথা কইতে কইতে সে লাফিয়ে নেমে গেল পাথরের গা দিয়ে। বলে গেল, এইখানে বসে থেকো ঠাকুর, কাজ হাসিল করে তবে আসবো তোমায় জানাতে। সন্ন্যাসী পাথরে বসলেন, অর্জুন গাছের গায়ে মাথা রেখে চোখ বুঝলেন। কিন্তু সন্ন্যাসী যা চেয়েছিলেন তা কি হলো? অনেকক্ষণ বসে রইলেন তিনি। একসময় চোখ ঘুমে জড়িয়ে এলো, পাথরটি দু হাতে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লেন তিনি। ঘুম ভাঙল যখন, তখন বিকেল গড়িয়ে গেছে, পশ্চিমে ডুবে গেছে সূর্য। আকাশ এখনও লালচে আলোয় মাখামাখি, তবু সেই সিঁদুরে লালের ওপর একটি তারা ঝিকমিক করছে, যেন কোনো রানীর আঁচলের সোনার বুটি। যত আলো সব আকাশে, আর বনের ওপর দিয়ে পৃথিবীতে ঘনিয়ে এসেছে আধার। আধার পাতলা হলে কি হয়, তবু দেখা যাচ্ছে দূরের গায়ের আলো জ্বলে উঠেছে। শুনছেন মহাশ্বেতা দেবীর লেখা গল্প রাজপুরীর রহস্য। এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে নিন। কিন্তু উত্তর দিক থেকে একটা আর্তনাদ ভেসে আসছে না? চমকে উঠলেন সন্ন্যাসী। একবার মনে হলো শীতের সময় ক্ষুধার্ত হায়নাগুলো শিকারের পেছনে যেমন হাঁক হাঁক করে ডাকতে ডাকতে ধাওয়া করে, এর চিৎকারও যেন তেমনি। তারপরই আরও বুঝতে ভুল হলো না। দেখতে পেলেন জ্বলন্ত মশালের নাচানাচি, বিপদে নরনারীর চিৎকার। দেখতে পেলেন যেদিকে রাজপুরী সেদিকে আকাশে রাঙা আগুনের হলকা। আকাশের রাঙা মিলিয়ে যেতে থাকলো নিবিড় কালোয়, আর কালো পাথরের রাজপুরীর ওপরের আকাশটা রাঙা হতে থাকলো আগুনের আভায়। সন্ন্যাসীর বুকটা যেন চিড়ে গেল। ভগবান! ভয়ার্ত আর্তনাদ করে তিনি ছুটে চললেন সামনের দিকে। নদীর সেই মরা খাদের কিনারায় সে এক ভয়ঙ্কর দৃশ্য। যারা খাদে নেমেছিল তারা লোভে অধীর হয়ে নিজেদের মধ্যেই হানাহানি করে। তারা উঠতে না উঠতে ওপর থেকে আরও মানুষ নামতে চেষ্টা করে। তারপর সন্ন্যাসী চেঁচিয়ে ওঠেন, শঙ্কর কোথায়? সে ছিল না? শঙ্কর! গায়ের বৃদ্ধটি কপালে করাঘাত করলো, বলল, যখন এখানে হানাহানি চলছে তখন রাজপুরী থেকে এলো সৈন্যরা। কোনো দিকে না তাকিয়ে চালাতে লাগলো বর্ষা। তোমরা কি করছিলে? হা ভগবান, আমাদের ছেলেরাও বের করলো তীর ধনুক। এদিকে হানাহানি করতে সবাই যখন ব্যস্ত, তখন কোথা দিয়েছে পাথরের দেয়াল ভেঙে জলের স্রোত নামলো। তা কে দেখলো? বলেছিলাম, শঙ্করকে বলেছিলাম। তখন শঙ্কর আমাদের ছেলেদের আর যারা ছিল তাদের নিয়ে একজন সৈন্যের ঘোড়ায় চড়ে রাজপুরীতে ধাওয়া করলে তলোয়ার হাতে। সে কি? রাজাকে মেরে ও শোধ নিয়েছে। তারপর কি হয়েছে তাও কি বলে দিতে হবে ঠাকুর? দেখতে পাচ্ছ না আগুন, শুনতে পাচ্ছ না গোলমাল? লোভে অধীর হয়ে সবাই যে এখন রাজার প্রাসাদ লুট করতে ছুটেছে। তাই বুঝি? ও কি? সভয় চমকে উঠলেন সন্ন্যাসী। ডাকছে, আবার ডাকছে সিংহ। রাজপ্রাসাদের দিক থেকে ভেসে আসছে গভীর সিংহ গর্জন। নিয়তির ইচ্ছে আজ আবার এক সর্বনাশের সন্ধ্যা এসেছে, তাই ডাকছে পাথরের সিংহ। সন্ন্যাসী শুনতে লাগলেন সিংহ গর্জন কেমন করে সকলকে জানিয়ে দিচ্ছে দৈবকে অতিক্রম করতে চাইলে কি হয়। এ রাজ্যের মঙ্গল চেয়েছিলেন না তিনি? সিংহ গর্জনে গর্জনে জানিয়ে দিচ্ছে তা হয় না, নিয়তিকে জয় করা যায় না। বৃদ্ধের হাত দুটি জড়িয়ে ধরলেন সন্ন্যাসী, কাতর অনুনয় করলেন,
ক্ষমা করো আমায়, বিশ্বাস করো এ আমি চাইনি, আমি প্রাণ থেকে তোমাদের মঙ্গল চেয়েছিলাম। তারপর ছুটে চলে গেলেন সামনের দিকে। তার দিকে চেয়ে বৃদ্ধটি অবাক হয়ে একবার শুধু বলল, ও যে প্রাসাদে সোজা চাপা লুকোনো পাকদণ্ডির রাস্তা রে, সন্ন্যাসী কেমন করে জানলো? রাজপ্রাসাদে সন্ন্যাসী ঢুকলেন একা। দেউড়ির ফটক খোলা, উঠোনে দগ্ধ মশাল পড়ে পড়ে ধোঁয়া ছড়াচ্ছে। মানুষ নেই, জন নেই। দরজার পর দরজা খোলা, শুধু মাঝে মাঝে দেয়ালের গায়ে আংটায় আটকানো মশালগুলো জ্বলছে। চওড়া এই বারান্দা দেখে মনেও হয় না এখানে একদিন তিলক উৎসব উপলক্ষে কত আলোর মালা সাজানো হয়েছিল। কানাইয়ের বাজনা এই বারান্দার খিলানে গম্বুজে কেমন সুন্দর প্রতিধ্বনি তুলেছিল। সন্ন্যাসী এলেন পুজোর ঘরে। নিবু নিবু পিদিমের আলোয় দেবমূর্তির পাথরের চোখ ভয়ঙ্কর দৃষ্টিতে চেয়ে আছে সামনের দিকে, যেখানে পাঁজরে বর্ষা নিয়ে চিত হয়ে পড়ে আছেন রাজা। ঘন রক্ত শ্বেত পাথরের বেদির সামনে চাপ বেঁধে কালো হয়ে আছে। মাথা নেড়ে অস্ফুটে কি বললেন সন্ন্যাসী, তারপর চলতে লাগলেন। তাড়াতাড়ি দরজার পরে দরজা খোলা। কোথায় যেন পিঁজরায় পাখি ভয় ডানা ছাপটাচ্ছে। কারা যেন ত্রস্ত ছুটে চলে গেল এই ঘর থেকে ও ঘরে। ঈষৎ নিচু একটি লম্বা লম্বা ঘর দিয়ে ভেতরে চলে এলেন সন্ন্যাসী। যে ঘরটিতে ঢুকলেন সেটি নীরব নিশ্চুপ। একদিন এ ঘরে বসে দুটি ভাই পিদিমের আলোয় যেন কার গল্প শুনে শুনে ঘুমিয়ে পড়ত। কে যেন মায়ের স্নেহে এই ঘরটিতে সব হানাহানি হিংসে বিদ্বেষ থেকে আড়াল করে রাখত। দরজার কাছে থমকে দাঁড়ালেন সন্ন্যাসী। আজও কি সব তেমনই আছে? না, ওখানেও সব উল্টে পাল্টে অন্যরকম হয়ে গিয়েছে। শুনতে পেলেন অস্ফুট কান্না, বিলাপের স্বর। আমাকে একবারটি যেতে দে, দেখতে দে তাকে সৌম, আমাকে ও নিজে মুখে বলুক এতদিন বাদে প্রতিশোধ নিতে এসেছিল। প্রতিশোধ নিতে এসেছিল? সন্ন্যাসী কপালটি পাথরের দেয়ালে ঠেকিয়ে যেন কিসের তাপ জোড়াতে চাইলেন। কারো কথা আমি বিশ্বাস করি না সৌম, একবারটি তার কাছে যেতে দে আমায়, আমি তাকে দেখি। না। সন্ন্যাসী দরজার দুপাশে দু হাত রেখে দাঁড়ালেন। সঙ্গে সঙ্গে ঝনাত করে হাত থেকে তলোয়ার পড়ে গেল মাটিতে। বর্ষা হাতে নিয়ে চেঁচিয়ে উঠল সৌম, কে কে চাও তুমি? কুশল। রানীমার চিৎকার হাত দিয়ে চাপা দিল সৌম। টেনে নিয়ে চলল তাকে ভেতরের দিকে। তারপর মুখ ফিরিয়ে ডান হাতে সজোরে ছুঁড়ে মারল সোনার চাবি। এই নাও, সব নাও। সন্ন্যাসীর কপালে এসে লাগলো চাবি। মাটিতে পড়ল। কপালে হাত দিয়ে দেখলেন রক্ত। হাত চেপে সরে এলেন পেছনে। কানে ভাসতে লাগলো আর্ত কান্না। ছেড়ে দে, ছেড়ে দে আমাকে, ছেড়ে দে। মুখ ফিরিয়ে চলে এলেন সন্ন্যাসী। নিঃশব্দে ছুটে চললেন গলি দিয়ে। গলির পর গলি, তারপর ঘর। সরু সিঁড়ি ধরে নেমে এলেন পেছনে, পুরনো মহলের দেউড়ির কাছে। তারপর আর কিচ্ছু নেই, শুধু সেই গুহা, শুধু এক পাথরের সিংহ। তারপর থমকে দাঁড়ালেন। লাঠি ঠুকঠুক করে এগিয়ে এলো এক বৃদ্ধা। আস্তে হাতটি রাখলো সন্ন্যাসীর বুকে, বলল, গঙ্গার সাথে একটা কথাও না বলে চলে যাচ্ছিস কুশল? কুশল? এর আমি আজ কেন ডাকলি গঙ্গা? এই নাম যে 15 বছর আগে ফেলে গেছি রাজপ্রাসাদে, যেদিন মাঝরাতে দেয়ান এসে একটা 10 বছরের ছেলেকে ডেকে নিয়েছিল। এ নাম যে ভাসিয়ে দিয়েছিলাম নর্মদার জলে, যেদিন জেনেছিলাম যে যে বাপকে দেখলে ছেলের বুক 10 হাত হতো, সেই ছেলেকে মারতে লোক পাঠাতে পারে। যে মাকে ছাড়া আর কিছু জানিনি, সেই মাও আপন নয়। এই কথা যেদিন জানলাম, সেদিনই যে এ নাম ভাসিয়ে দিয়ে গিয়েছিলাম নর্মদার জলে। তবে আজ তোর গলার স্বরে এত ব্যথা কেন রে কুশল? মায়া মমতা এখনো লেগে আছে? আচ্ছা সন্ন্যাসী তুই হতে পারিসনি। জবাব দিলেন না সন্ন্যাসী। অবসন্ন শরীরটা আজ কেবলই ঢলে পড়তে চাইছে, কিন্তু আর এখানে নয়। আর না গঙ্গা, এবার আমি যাই। যাবি? তুই যাবি কুশল? দু হাত সন্ন্যাসীর মুখে মাথায় বুলাতে বুলাতে গঙ্গা কাঁপা কাঁপা গলায় বলল, তপস্যার সবটুকু ফল দিয়ে শঙ্করের দৃষ্টি না ফেরিয়ে দিয়ে যদি আমার চোখ দুটো ফিরিয়ে দিতিস কুশল, তবে আমি আর কিচ্ছু চাইতাম না, শুধু তোকে দেখতাম দু চোখ ভরে। এই ভালো গঙ্গা, এই ভালো হলো। তুই আর একটু থাকতিস কুশল,
না গঙ্গা, আমি শুধু দেখতে এসেছিলাম সব যদি বা পাল্টে যায়, তবুও মায়ের স্নেহ, ভাইয়ের ভালোবাসা সব এক জায়গায় স্থির হয়ে থাকে কিনা। গঙ্গা ফিস ফিস করে বলল, ওদের দোষ নেই, ওরা ভয় পেয়েছে। শুধু তুই একরকম আছিস গঙ্গা। গঙ্গাকে একবার জাপটে ধরে তারপর চলে গেলেন সন্ন্যাসী সুরঙ্গের দিকে। এই পথ দিয়ে 15 বছর আগে এক রাতে কুশল, ও পথে যাস না। সিঁড়ির পর সিঁড়ি কিরকম শক্তি হারিয়ে ফেলছেন আজ। নামতে পারবেন তো? শরীর থেকে যেন জীবনী শক্তি চলে যাচ্ছে, কপাল থেকে রক্ত পড়ছে বলে। কুশল, আমার কথা শোন। কুশল, আমার কথা শোন। ও পথ কবে বন্ধ করে দেওয়া হয়েছে, সিঁড়ি ভেঙে দিয়েছেন রাজা মশাই। গঙ্গার কথা কিছুতেই শুনবেন না সন্ন্যাসী। এই সিঁড়ি ধরে নেমে গেলেই নিশ্চয়ই পথ পাওয়া যাবে। কুশল, রাজকোষের সব ধনরত্ন ওখানে রেখে রোষ। গঙ্গার কথা যেন স্পষ্ট শোনা যাচ্ছে না, একটু কানে আসছে আবার হারিয়ে যাচ্ছে। কিন্তু এতক্ষণ ধরে নামছেন, তবু সিঁড়ি শেষ হতে চায় না কেন? কেউ যাতে সন্ধান না পায় তাই নিচে দাঁড়িয়ে থেকে যাবার পথ দিলেন বন্ধ করে। কুশল, গঙ্গার শেষ কথাটা হারিয়ে গেল হাহাকারে। সে কান্না বুঝে গুহার বুকে গম গম করে উঠল, এমন করে যে অস্ফুট আর্তনাদ, পড়ে যাবার শব্দ কিছুই শোনা গেল না। শুধু ক্ষীণ শোনা গেল একটা মর্মর শব্দ, যেন পাথরের ওপর থেকে নিচে গড়িয়ে পড়ছে একটার পর একটা। তারপর আর কিচ্ছু নেই। তবে এ শুধু মিছে কথা নয়, সত্যি আজও লুকোনো আছে ধনরত্ন সেই সুরঙ্গে। সন্ন্যাসী নিরুত্তর। বলুন। লোকটি হঠাৎ জোরে চেঁচিয়ে বলল কথাটা। সঙ্গে সঙ্গে মনে হলো ধনির নিবন্ধ আগুন বড় বেশি হেয়ালি রচনা করছে। কোথায় গেল গুহার গায়ের সেই বড় বড় ছবি, তীর্ধনুক, লোহার ঘণ্টা? এ কি? ঝটপট ঝটপট শব্দ, চামচিকে আর বাদুর উড়ে বেড়াচ্ছে। ভেতরে ঢুকলো কখন? তুমি মিথ্যা কথা বলেছিলে। চমকে উঠল লোকটি। হাঁটুর ওপর চিবুক রেখে সন্ন্যাসী তার দিকে চেয়ে আছেন। কে বলেছে? এ বংশের কেউ বেঁচে নেই। যদি কোনোদিন এমন কেউ আসে, কিন্তু তুমি এত করলে কেন? লোভ? গুপ্তধনের সন্ধান চেয়েছিলে? বলো। সন্ন্যাসী কণ্ঠ গম গম করে উঠল। আমি চলে যেতে চাই। চলে যেতে চাও? সকলেই চলে যেতে চায়। তোমার আগে একজন সাহেব এসেছিল, সেও চলে যেতে চেয়েছিল। তার আগে একজন। গুহার মুখ লতা পাতায় ঢেকে যাচ্ছে, সাপের মতো আঁকাবাঁকা শিকড় নেমে আসছে ধীরে ধীরে। লাফিয়ে উঠে পড়ল লোকটি। দেখতে পেয়েছে সে, কানের পাশে সাদা চুল, শীর্ণ শরীর। সন্ন্যাসী মাথাটা পেছনে হেলিয়ে হা হা করে হেসে উঠলেন। আর্তনাদ করে বেরিয়ে এলো লোকটি। সিংহ স্তম্ভের পাথরটা ধরে হাঁপাতে থাকলো। অন্ধকার অন্ধকার সব, শুধু তারার আলোয় অন্ধকারটি স্বচ্ছ মনে হয়। সেই স্বচ্ছ অন্ধকারে তার চোখের সামনে স্তম্ভ থেকে ক্রুদ্ধ সিংহ ঘাড় নামালো। তার চোখে চোখ রেখে গর্জন করে উঠল হাঁ করে। সকালবেলা গ্রামের লোকেরা তার মৃতদেহ পেল গুহার মুখে। আশ্চর্য, মৃতদেহ কোথাও আঘাতের চিহ্নমাত্র ছিল না। বিস্ফারিত প্রাণহীন দুই চোখে শুধু ছিল ভয়ঙ্কর আতঙ্ক। সে দুর্গাপ্রাসাদ আর বিস্মিত সে রত্নভাণ্ডারের সন্ধান নিতে আর কেউ কোনোদিন যায়নি সেখানে। শুনছিলেন মহাশ্বেতা দেবীর লেখা গল্প রাজপুরীর রহস্য। বিভিন্ন সাথের গল্প এবং উপন্যাস শুনতে আমাদের চ্যানেলটিকে ফলো করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে আপনাদের সাথে আরও একটি নতুন গল্প নিয়ে। ভালো থাকবেন আপনারা সবাই।